শিল্পের স্পন্দন আর রাজনীতির উত্তাপ, এই তিনের মিশেলেই তৈরি এই জনপদ। কয়লা আর ইস্পাতের ধুলোমাখা এই শহর শুধুই যে কলকারখানার জন্য পরিচিত তা নয়, বরং বাংলার রাজনীতির মানচিত্রে এই শহর মানেই এক হাই ভোল্টেজ লড়াই। আর তাই শিল্পনগরীর এই শহরে কার হাওয়া ভারী, কার পাল্লা ভারী, কে এগিয়ে কে পিছিয়ে তা জানতেই আজকের আমাদের নির্বাচনী হটস্পট পশ্চিম বর্ধমানের রণক্ষেত্রের শহর আসানসোল। দু 2026-এর এই বিধানসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রের লড়াই শুধুমাত্র ভোট পাওয়ার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। একদিকে যখন উত্তরের দাপট ঘাসফুল শিবিরের, তখন অন্যদিকে আসানসোল দক্ষিণে সেখানে গেরুয়া ঝড়ের পাল্টা হওয়ার চেষ্টা। একদিকে যখন আমরা দেখছি উত্তরের কেন্দ্রে সেখানে ঘরের ছেলে দাপুটের নেতা মলাই ঘটক, তিনি কি পারবেন পঞ্চমবারের জন্য নিজের গড় ধরে রাখতে, নাকি বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তার জয়ের রথের চাকা ঘুরবে? আর যদি আসানসোল দক্ষিণ কেন্দ্রের কথা আমরা বলি, এটা তো বেশ ইন্টারেস্টিং, কারণ দুই শক্তিশালী শিবিরের লড়াই এখানে। একদিকে অগ্নিমিত্রা পল আর অন্যদিকে তাপস বন্দ্যোপাধ্যায়। দাদা, আসানসোল দক্ষিণ কেন্দ্রের এই লড়াইটা কতটা জোরদার, কতটা হাড্ডাহাড্ডি হবে বলে মনে হচ্ছে? লক্ষ্মীর ভান্ডারের কথা প্রত্যেকটি মানুষ উপকৃত হয়ে গেছে, এই একটা সব থেকে আমাদের পক্ষে যাবে। যুবসাথী সদ্য হয়েছে, সেটাও মানুষ মনে রাখবে। সেই একইভাবে বিগত 10 বছর আগে আমি যখন ছিলাম, তখন গ্রামের মানুষ রিলেট করতে পারছে যে ওই 10 বছরের এলাকার কি উন্নয়ন হয়েছে। তারপর পরবর্তী 5 বছর বিধায়কের যে ভূমিকা, সেই ভূমিকা তারা সে মতো পাইনি আর কি। কাজের মধ্যেই তো নয়, যোগাযোগের মাধ্যমে থাকে, সামাজিক অনুষ্ঠানের মধ্যে থাকে, যাতায়াতের মধ্যে থাকে, সেইটা তারা আজকে রিলেট করতে পারছে। আমি বিভিন্ন গ্রামে যাচ্ছি, আমি বুঝতে পারছি, বলছে এই 5টা বছর গ্যাপ ছিল। 2026-এর এই বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে ঘাসফুলের দাপট থাকবে, ছিল, আগেও ছিল, থাকবে। 5 বছর একটা বিচ্যুতি হয়ে গেছিল, মানুষ সেই ডিফারেন্সটা বুঝতে পারছে যে 5 বছরের কি অভাবটা হয়েছিল। এই ব্যক্তি তাপস ব্যানার্জি যে দুবারের এমএলএ ছিলেন, সেই সময়তে তিনি এডিডিএর চেয়ারম্যান ছিলেন, সেই সময়তে উনি মেয়র ছিলেন, আর উনি সরকারের বিধায়ক ছিলেন। আমার মতো তো বিরোধী নয় যে টিএমসি তাকে কোনো কাজ করতে দেবে না, গেলেই হেকেল করবে, ইনসাল্ট করবে, কোনো সহযোগিতা নেই, কোনো প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকাই হয় না। আমি একজন বিধায়ক, যে একটা আইডিয়া নেওয়া, আচ্ছা দিদি বলুন আপনি এখানে কোন জায়গায় কি করলে ভালো হয়, ধারে কাছেই যায় না। এমএলএ তাপস ব্যানার্জি, যিনি 10 ইয়ার্স, 10 বছর ইজ এ বিগ টার্ম। আপনি কটা চাকরি আসানসোল দক্ষিণের ছেলে মেয়েকে দিয়েছেন? আপনি তার শ্বেতপত্র বার করুন। আসানসোল এই শহরটি কলকাতার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগর এলাকা। ঝাড়খণ্ড সীমান্তের একেবারে পাশে অবস্থিত খনিজ সমৃদ্ধ একটি অঞ্চল। আর এই অঞ্চলের অর্থনীতি যদি আমরা দেখি, অর্থনীতির মূল ভিত্তি কি? খনি, ইস্পাত এবং রেল শিল্প। ইস্পাত নগরী, শ্রমিক সমাজের হাল হাকিকাত কি? কর্মসংস্থানের স্বপ্ন যারা দেখেছিলেন, সেই স্বপ্ন কি বাস্তবায়িত হয়েছে? তারা কেমন আছেন? এই ভোটে কোন ইস্যুকে মাথায় রেখে তারা ভোট দেবেন? আর যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজবো নির্বাচনী হটস্পট আসানসোলে। কারখানার সামনে বসে রয়েছেন আপনারা ভিড় করে, মানে এই কারখানায় কি কাজ করেন? হ্যাঁ, এখানকার কাজ করতাম, কিন্তু মাস কয়েক হয়েছে আমরা বসে গেছি, তো কিছু করার নেই, তাই বসে আছি। কি করব? মানে কেন, মানে ছাঁটাইয়ের জন্য? দেখুন, প্রথমে তো আপনাদের বলে দিই, এই বার্নপুর শিল্পাঞ্চলে গৌরব হচ্ছে আমাদের সেল আইএসপি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি সেলের মধ্যে বহিরাগত লোককে নিয়ে আসা হচ্ছে বাইরে থেকে। লোকাল ছাত্রদের, যুবদের কাজ নাই, হঠাৎ বসিয়ে দিয়েছে আমাদের।
অনেক হাজার হাজার পরিবার চলে এই সেল আইএসপি থেকে, সেই সব ওয়ার্কারদের বসিয়ে দেওয়া হয়েছে হঠাৎ। আর তো কে কোনো দায়ী option নেই। এই সিচুয়েশনের জন্য? দায়ী কে? এই সিচুয়েশনের জন্য দায়ী হচ্ছে আমাদের সেল আইএসপি, এবং সেল আইএসপি যারা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, তারাই তো দেখতে পারে এই ব্যাপারটা। কিন্তু হঠাৎ করে কি করলো সেল কর্তৃপক্ষ 20% লোকদের ছেড়ে দিল, তার মধ্যে বেশিরভাগ স্থানীয় লোক আছে। আর জানতে চাইছি কি সেল সত্যি লসে চলছে, যেমন ছাড়াই করে কি পাচ্ছে। তো এখন আপনারা কি করবেন, কি করছেন, মানে কিভাবে সংসার চলছে? এখন আমরা রোজই আসছি এখানে, নতুন নতুন কন্ট্রাক্টরকে দেখছি, ঠিক আছে, যদি কোনো কাজ পাই। একজনকে আমি দেখতে পেয়েছি। দাদা, আপনি এই কারখানা দিয়ে আসছেন, আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ, আমি এখানে কাজ করি। আচ্ছা, ভিতরে পরিস্থিতি কেমন? কারণ এখানে অনেক শ্রমিকরা রয়েছেন যারা বলছেন কাজ চলে গেছেন, কিন্তু তারা সেখানে বসে রয়েছেন এই আশায় যে হয়তো আবার কাজ ফিরে পাবেন। সেই পরিস্থিতি কি ভিতরে রয়েছে? দেখুন, বর্তমান পরিস্থিতিতে আমাদের বার্নপুর ইস্কো কারখানার যে ঠিকা শ্রমিকরা রয়েছেন, তারা এই মুহূর্তে খুব আতঙ্কে রয়েছেন। কারণ আমরা যেটা শুনেছি যে 20% করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ছাঁটাই হয়ে যাবে। আর যে কন্ট্রাক্টর ওয়ার্কার, এখানকার সবথেকে বড় ইস্যু হচ্ছে কন্ট্রাক্টর ওয়ার্কারদের উপরে যৎপরনাস্তি করা হয়, এদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না সেইভাবে। আর প্রথমত তো এখানে পে তাহলে কম, এই যে প্রভাবটা নিশ্চয়ই ইভিএম এ পড়বে। অবশ্যই। আমরা ইস্পাত নগরী ঘুরে দেখলাম, ইস্পাত নগরীতে শ্রমিকরা তারা ক্ষোভে ফুঁসছেন এবং তারা এমনটাই দাবি করছেন যে এর প্রভাব কিন্তু সরাসরি ইভিএম এ পড়বে। কয়লার রাজধানী বলে পরিচিত আসানসোল শহর, আর এই শহরের খনি শ্রমিকরা তারা কেমন আছে, কার প্রতিশ্রুতি সত্যি আর কার রাজনীতি দেখনদারি নিশ্চিত রূপে তারা বুঝতে পারেন। তাই নির্বাচনী হটস্পট আসানসোলের এসে আমরা একটু জানার চেষ্টা করব কয়লার ঝলকের আড়ালে কোন সংগ্রামের বাস্তবতা লুকিয়ে রয়েছে তাদের জীবনে, কতটা ঝুঁকিপূর্ণ তাদের এই কাজ। ঝুঁকিপূর্ণতা আছে, যেহেতু আন্ডারগ্রাউন্ড আছে, প্রকৃতির বিরুদ্ধে কাজ করছি, এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ। আপনারা খুশি? আপনাদের জীবনযাপন কেমন চলছে? খুশি সেই রকমভাবে নেই, কারণ আগের মতন আর সুযোগ সুবিধা সেরকম নেই, সেফটিটাও খুব একটা দেখতে পাচ্ছি না। তারপরে আমাদের যে প্রোডাকশনের ব্যাপারগুলো সেইগুলো ভালোভাবে আমরা করতে পারছি না, যেহেতু পর্যাপ্ত পরিমাণে কোনো ব্যবস্থা নেই, আমাদের যেগুলো সাপোর্টিং সেইভাবে দেওয়া হয় না। সরকারের কাছে কি দাবি রাখবেন আপনারা? সরকারের কাছে একটাই জিনিস রাখবো, সংস্থান আমাদের পাশেই বাল্কো আছে, বাল্কো আমাদের চালু করুক। সেন্ট্রাল আছে, আমাদের যেন বাংলার মাটির বাংলার মানুষ অন্য কোনো জায়গার জন্য না যায়। দামোদর নদ দিয়ে বয়ে চলা শান্ত জলরাশি যেমন এই আসানসোল শহরের শোভা বাড়ায়, তেমনি এর পাড় দিয়ে বয়ে চলা একের পর এক রাজনৈতিক বিতর্ক বারবার এই শহরকে উত্তপ্ত করে তোলে। একদিকে শিল্প এবং উন্নয়নের প্রতিশ্রুতি, আরেকদিকে কর্মসংস্থান আর শ্রমিক স্বার্থের লড়াই। কোন ইস্যুকে মাথায় রেখে এবার ভোট বাক্সে নিজেদের ভোট বন্দি করবেন আসানসোলবাসী, এখন সেটাই দেখার।